ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ ইজি সলিউশন। তো ফ্রেন্ড, আজকে আমি তোমাদের জন্য আরো কয়েকটা অঙ্ক নিয়ে চলে এসেছি। তো দেখো, আজকে যে অঙ্কগুলো করব, যে 91 দাগের যে অঙ্কটা দেখতে পাচ্ছ, বলছে এক ব্যক্তি ভ্রমণে বেরিয়ে 64 কিমি/ঘন্টা গতিতে প্রথম 160 কিমি গেলেন, তারপর পরবর্তী 160 কিমি গেলেন 80 কিমি/ঘন্টা গতিতে। তাহলে ওই ব্যক্তির গড় গতিবেগ হবে কিমি/ঘন্টায় ভ্রমণের প্রথম 320 কিলোমিটারের। আচ্ছা দেখো, এইগুলো কনফিউজ করার জন্য দিয়ে দেয়। তো আমি আগের ক্লাসে একটা অঙ্ক করিয়েছিলাম যাতায়াতের গড় গতিবেগ। তো সেক্ষেত্রে ডিস্টেন্সটা সমান হতে হবে। তো দেখো, এক্ষেত্রে অঙ্কটাতে ডিস্টেন্সটা কিন্তু সমানই দেওয়া আছে। ঠিক আছে, তো এক্ষেত্রে অঙ্কটা এরকম, একটা নির্দিষ্ট পথ গেল আবার ফিরে এলো, এরকম হচ্ছে না। কিন্তু একটা নির্দিষ্ট পথ প্রথমে যতটা, আবার এখান থেকে নির্দিষ্ট পথ একই, মানে দুটো পথের মাপ একই। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে গড় গতিবেগ বার করতে হবে। তো আমি আগের ক্লাসে একটা অঙ্ক শিখিয়েছিলাম, যদি কেউ আগের ক্লাসটা দেখে থাকো তাহলে এটা বুঝতে পারবে। তো 91 দাগের অঙ্কটা কি বলছে, তো আমি একটা শর্টকাট সূত্র শিখিয়েছিলাম, 2ab/a+b। তো এটাতে বসিয়ে দিলেই এর উত্তর চলে আসবে। এখানে এ কোনটা বি কোনটা, এ হচ্ছে 64 কিমি/ঘন্টা আর বি হচ্ছে 80 কিমি/ঘন্টা, মানে যে 64 আর 80, এই দুটো হচ্ছে এ আর বি। তাহলে এক্ষেত্রে 2 কত হচ্ছে 64 × 80, আর নিচে হচ্ছে 64 + 80। ব্যাস, এটা হিসাব করে নাও, হিসাব করলেই উত্তর চলে আসবে। তাহলে উপরে যা আছে থাকলো, নিচে যোগ করো 64 আর 80, তাহলে কত হচ্ছে, যোগ করলে 4, 8 ছয় 14, 144। 2 দিয়ে কেটে দাও, 72, 8 10 80, 8 9 72, 9 দিয়ে কত দিয়ে কি কাটাকাটি করলাম, 8 10 80, 8 9 72। আচ্ছা আচ্ছা, 9 দিয়ে তো আর কাটাকাটি যাবে না, 9টা থেকে যাবে, 9 দিয়ে কাউকে আর কাটাকাটি যাচ্ছে না। তাহলে উপরে আমার থাকছে 64 আর 10, 64 10 হচ্ছে কত, হচ্ছে 640, আর নিচে 9টা কাটাকাটি যাচ্ছে না, 9 থেকে যাচ্ছে। ঠিক আছে, তো এটাকে এবার আমি পূর্ণ সংখ্যা করে দিই। এটা হচ্ছে 7 9 63, 10 1 9 9, তাহলে 1 থাকবে, এখানে 71 পূর্ণ 1 এর 9টা উত্তর হবে, এই উত্তরটা 71 পূর্ণ 1 এর 9। তো দেখো, আমার বাকি যে ডিজিট গুলো দেওয়া ছিল, বাকি যে তথ্যগুলো দেওয়া ছিল, সেইগুলো আমার এখানে কিছু হিসাব করতে লাগবে না। ঠিক আছে, কারণ আগের অঙ্কতে আমি বুঝিয়ে দিয়েছিলাম ব্যাপারটা কি। হ্যাঁ, যাতায়াতের গড় গতিবেগ না দিয়ে এটা যদি একই লাইনেও দেয় তাহলেও হবে, কিন্তু ডিস্টেন্সটা সমান দিতে হবে। যদি ডিস্টেন্সটা সমান না দিত তাহলে কিন্তু অঙ্কটা আমাদেরকে অন্যভাবে করতে হতো। ঠিক আছে, তো এর পরেরটা দেখো, বলছে নিচে দেয়া কোন ভগ্নাংশটি বৃহত্তম। তো নিচে দেয়া কোন ভগ্নাংশটি বৃহত্তম হবে, দেখো ভগ্নাংশগুলোর আকারটা লক্ষ্য করো। কি আছে, 47/51, 47/61, 47/48, 47/73। তো এখানে আমাদের উপরের গুলো সব সমান দেয়া আছে। তো আমি ভগ্নাংশটা বড় কি করে বুঝবো, না এদের ক্ষেত্রে নিয়ম হচ্ছে উপরে যদি সমান থাকে, নিচে যা ছোট, ঠিক আছে, নিচে যা ছোট সেই হচ্ছে সব থেকে বড়। তাহলে এক্ষেত্রে অঙ্কটা করার কিছুই নেই, দেখেই বলে দেবো এদের মধ্যে বৃহত্তমটা কি। তাহলে এদের মধ্যে নিচে সব থেকে ছোট আছে 48, তাহলে এটাই হচ্ছে বৃহত্তম। আচ্ছা, এবারে একটা অঙ্ক দেখো, এই সময় কার্যের অঙ্ক, এগুলো আমি একটা আলাদা করে ক্লাস করাবো, তো অঙ্কটা করাতেই এখন পেয়েছি, আমি এটা বলে দিচ্ছি। দেখো বলছে, যদি 12 জন শ্রমিক প্রতিদিন 7 ঘন্টা করে কাজ করে 28 দিন সময় নেয় একটি কাজ শেষ করতে, তাহলে 14 জন শ্রমিকের প্রতিদিন 4 ঘন্টা করে কাজ করে ওই একই কাজ শেষ করতে কতদিন সময় নেবে। তো আমি এটা দুটো প্রসেস করাচ্ছি তোমাদেরকে, যারা সূত্রটা জানো না তারাও করতে পারবে, যারা জানে তারাও করতে পারবে। ঠিক আছে, তো 93 দাগের অঙ্কটা দেখো, তোমাদেরকে করাচ্ছি। কি বলছে, এখানে মোট 3টে জিনিস আছে।
ঠিক আছে, এখানে অঙ্কটাতে তিনটি জিনিস আছে, জোন জোন আছে, ঘন্টা আছে, আর দিন আছে। এই তিনটে জিনিস আছে। প্রথমে কত বলেছিল, 12 জন শ্রমিক 7 ঘন্টা করে কাজ করলে 28 দিন সময় নেয়। 12 জন লোক 7 ঘন্টা করে কাজ করলে 28 দিন সময় নেয়। ঠিক আছে, তো পরেরটাই বলেছে 14 জন শ্রমিক 4 ঘন্টা করে কাজ করলে কতদিন লাগবে। এই হচ্ছে অঙ্ক। তাহলে আমাকে দিনটা বার করতে হবে, দিনটা বার করতে হবে। ঠিক আছে, এবারে এই যে যার যেটা বার করতে হয় তার সাথে বাকিদের সম্পর্কটা আমাকে আগে বুঝতে হয়। ঠিক আছে, যেটা বার করতে হয় সেটার সাথে বাকিদের সম্পর্কগুলো বুঝতে হয়। এই ধরনের অঙ্ক, ওই নিয়মের মতো যে অঙ্কটা ছিল, তো দিনের সাথে ঘন্টার কি সম্পর্ক বা দিনের সাথে জোনের কি সম্পর্ক, সেটা আমি লিখতে পারলেই বা বুঝতে পারলেই হয়ে যাবে অঙ্কটা, আর কিচ্ছু নেই। ঠিক আছে, তো জোনের সাথে দিনের কি সম্পর্ক, দেখো জোন একটা কাজ করতে গেলে জোন যদি আমি বেশি লাগাই তাহলে কাজটা আমার কম দিনে হয়ে যাবে। তাহলে ওই জন্য এদিকে যদি বৃদ্ধি পায় এদিকে যদি হ্রাস পায় তাহলে সেটা ব্যস্ত সম্পর্ক, জোনের সাথে দিনের ব্যস্ত সম্পর্ক। আচ্ছা, ঘন্টা, আমি 7 ঘন্টা করে কাজ করলে 28 দিন লাগে, তাহলে 4 ঘন্টা করে কাজ করলে নিশ্চয়ই বেশি দিন লাগবে। তাহলে ঘন্টার সাথে দিনেরও ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্ক যদি হয় তো লেখার নিয়ম হচ্ছে যেটা বার করতে হবে সেইটা সমান, ঠিক আছে, সেইটা সমান এই যে একটা রাশি পড়ে আছে সেইটা ইনটু, ঠিক আছে, সেইটা ইনটু কি লিখব না, ব্যস্ত সম্পর্ক হলে যেমন রাশিগুলো আছে তেমনই বসিয়ে দেবো। আর যদি সরল, যার সঙ্গে সরল সম্পর্ক হবে সেই রাশিটা উল্টে বসাবো। ঠিক আছে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, তো এখানে জনের সাথে কি বলেছি, ব্যস্ত সম্পর্ক, তাহলে যা ডাটা আছে সেটাই বসিয়ে দেবো, 12 বাই তাহলে 14, কোনো উল্টাবে না। আর যদি সরল সম্পর্ক হতো তাহলে এটা উল্টে লিখতাম, 14/12। আচ্ছা, এবার এইটাও ব্যস্ত সম্পর্ক, তাহলে এটাও যা ছিল 7/4 বসিয়ে দিলাম। দিয়ে আবার কাটাকাটি করো, আর দিয়ে কাটলে 2, 4 দিয়ে 12 কাটলে 3, 2 দিয়ে 28 কেটে দাও, 14, 14 × 28, 3 × 14 = 42। তাহলে আমার 42 দিন সময় লাগবে। ঠিক আছে, তো এই কাজটা সম্পন্ন করতে মোট 42 দিন সময় লাগবে। আচ্ছা, এবারে একটা অঙ্ক দেখো, পরের অঙ্কটা কি বলছে ভালো করে দেখবে। বলছে 350 মিটার লম্বা একটি ট্রেন 54 কিমি/ঘন্টা গতিতে 250 মিটার লম্বা একটু সেতু অতিক্রম করতে মানে কতক্ষণে অতিক্রম করবে, এই তো। তাহলে দেখো একটা ট্রেন একটা সেতু অতিক্রম করবে, মানে এইটা মনে করো আমার একটা সেতু। তো ট্রেন, ট্রেনের মুখটা এইটা, পেছনটা এইটা। তো একটা ট্রেন এই সেতুটাকে অতিক্রম করবে, মানেটা কি, ট্রেনটা ঠিক যদি এই রকম পজিশনে আসে, ট্রেনটা ঠিক যদি এই রকম পজিশনে আসে তাহলে সেতুর মুখটা কোথায় গেল, এখানে। তার মানে সেতুটাকে অতিক্রম করতে গেলে সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য, ঠিক আছে, সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, দুটো যোগ হবে। ঠিক আছে, মানে এই যে 350 মিটার লম্বা একটি ট্রেন সেতুটাকে অতিক্রম করবে, তার মানে এই দৈর্ঘ্য প্লাস এই দৈর্ঘ্য, এই টোটালটা গেলে তবে সে এই সেতুটাকে অতিক্রম করতে পারবে। এই অঙ্কটার মধ্যে এই ধারণাটা আগে ক্লিয়ার থাকতে হবে। কিন্তু যদি একটা পোস্টকে অতিক্রম করে, মানে একটা ধরো লাইট পোস্ট আছে, ঠিক আছে, বা যে ট্রেনের যে কিলোমিটার পোস্ট লেখা থাকে সেই পোস্ট আছে, একটা পোস্টকে একটা ট্রেন অতিক্রম করবে, তাহলে সেক্ষেত্রে ট্রেনটা এইরকম জায়গায় এলেই অতিক্রম করে গেল। তার মানে পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, আর সেতু বা ব্রিজ বললে সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। ঠিক আছে, এইখান থেকে এইটা আগে ক্লিয়ার হতে হবে। আচ্ছা, এবারে দেখো অঙ্কটা কি বলেছিল, বলছে ট্রেন 54 কিমি/ঘন্টা গতিতে যাচ্ছে, তাহলে 250 মিটার লম্বা একটু সেতু ততক্ষণে অতিক্রম করবে। ঠিক আছে, তাহলে এখানে মেন বিষয়টা কি, ট্রেনটার গতিবেগটা থেকেই অঙ্কটা আসবে। দেখো 54 কিমি/আওয়ার, এইটা হচ্ছে ট্রেনের গতিবেগ। তো এইখান থেকে আমাকে এই জিনিসটাকে ভাঙতে হবে। ঠিক আছে, ভাঙলেই আমি পেয়ে যাব। দেখো 54 কিমি মানে কত,
54,000 মিটার। তাহলে 54,000 মিটার যাচ্ছে কত পার আওয়ার, মানে 1 ঘন্টায়, মানে কত 3600 সেকেন্ডে। ব্যাস, এইটাকে আমি ভেঙে নিলাম। 54,000 মিটার যাচ্ছে 3600 সেকেন্ডে। তাহলে 1 মিটার কত সময় যাবে? 3600 বাই 54,000, এত সেকেন্ডে। এবারে দেখো, আমি বললাম কি 350 মিটার ট্রেন আর এত মিটার সেতু। তাহলে সেতু আর ট্রেন মিলিয়ে মোট কত হচ্ছে? 350 আর 250, মোট হচ্ছে 600। তাহলে ট্রেনটাকে 600 মিটার যেতে হবে। তাহলে 600 মিটার যেতে গেলে কত সময় লাগবে? ব্যাস, তাহলে 600টা ইন্টু করে বসিয়ে দাও, বসিয়ে দিয়ে কাটাকাটি করে বার করলে বেরিয়ে যাবে। কোনো শর্টকাট সূত্র মানে মিটার পার সেকেন্ড করতে গেলে কত কি, হ্যাঁ শর্টকাট করতে পারো, শর্টকাটে অবশ্যই করতে পারবে যে পারবে, ঠিক আছে, কিন্তু যারা না বুঝতে পারবে তো এইভাবে করলে পেয়ে যাবে। তাহলে কাটাকাটি করো, দুটো শূন্য কেটে দাও, এখানে শূন্য শূন্য কেটে দাও, 6 দিয়ে তাহলে 6 9 54, 9 দিয়ে 360 কে কেটে দাও, 4 9 36, মানে 40, ঠিক আছে, 40 সেকেন্ড সময় লাগবে। তো আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছে সবাই। ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই থাক, আবার পরে ক্লাস করাবো।